আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর সিদ্দিক রিয়াদ, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল, আইটিটিএ পাবনা। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি বেসিক ইলেকট্রিসিটি ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাসে। যদিও ক্লাসটা 2টা হওয়ার কথা ছিল, কিন্তু অনলাইনে ক্লাস নেওয়ার ফলে যেহেতু সময় স্বল্পতায় অনেক টপিকস বাদ থেকে যায়, যার ফলে ক্লাসটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। আজকে সেটার শেষ ও তৃতীয় পর্ব। তো আজকের ক্লাসটা সাজানো হয়েছে, প্রথমত আমরা দেখবো হচ্ছে আলোচ্য বিষয়, এটা হচ্ছে কপারের বা তামার পারমাণবিক গঠন, ও পূর্বের ক্লাসের একটু সংক্ষিপ্ত আলোচনা করব, যেগুলো কিছু কিছু হয়তো বাদ পড়ে গেছে সেগুলো বিষয়ে। তো ক্লাস বেশি কথা না বলে ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে অ্যাটমের গঠনটা আগে, যদিও আগের ক্লাসে দেখানো হয়েছে, তারপর আরেকবার আমি বিষয়টা দেখাবো। তারপরে আমরা অ্যাটম পারমাণবিকের কপারের পরমাণু বা অ্যাটমের গঠনটা দেখাবো। এই কপারের পরমাণু আর যে অ্যাটমের গঠনটা, সরি, কপারের পরমাণু অ্যাটমের যে গঠনটা, কপার বা তামার পরমাণুর যে গঠন বা অ্যাটমের যে গঠনটা, সেটা প্রায় প্রতি বছরই পরীক্ষাতে আসে, এবং রচনামূলক 8 নম্বর প্রশ্নে এটা থাকে, যার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা আগে জেনে নেই যে পরমাণু জিনিসটা কি, সেটা আগে আমাদের জানতে হবে, তারপরে তামার পরমাণুর গঠন। তো আমরা সবাই জানি যে ইলেকট্রিসিটি আসলে কি। ইলেকট্রিসিটি কোনো পদার্থের মধ্যে কোনো একদিকে ইলেকট্রন প্রবাহের হার, সেটাকে বলে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রনটা কি আমাদের আগে জানতে হবে, ইলেকট্রন। তো প্রথমে আমরা একটা যে কোনো পদার্থকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো? অণু। মানে পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। এখন পদার্থের ক্ষুদ্রতম একটা আলাদা পেজে দেখাই। তো আমরা সবাই জানি যে পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। অর্থাৎ একটা পদার্থ, এই পদার্থকে যদি ভাঙা হয়, ভাঙার ফলে একটা ছোট্ট ক্ষুদ্রতম অংশ থাকে, যা খালি চোখে দেখা যায় না, সেটাকে আমরা বলি অণু। সেই অণুকে যদি আমরা আবার ভাঙি, সেক্ষেত্রে আমাদের কি হবে? অণুকে ভাঙলে পাবো আমরা পরমাণু। মানে এই অণু কয়েকটি ছোট ছোট কণা নিয়ে, কয়েকটি কণা নিয়ে অণু গঠন হয়। আর পরমাণুর কয়েকটি পরমাণুর কণিকা নিয়ে অণু গঠন হয়, আবার এই কয়েকটি অণু নিয়ে একটা পদার্থ হয়। আচ্ছা, এখন প্রথমে কি করলাম? আমরা পদার্থকে ভাঙলাম, ভাঙার পর আমরা অণু পাইলাম, অণুকে ভাঙলে পরে আবার পরমাণু পাইলাম, পরমাণুর আবার গঠিত হয় 3টা কণিকা আছে। সেটা হচ্ছে, একটার নাম হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এই পরমাণুর একটি কণিকার নাম ইলেকট্রন, আরেকটি কণার নাম হচ্ছে প্রোটন, আরেকটি কণার নাম হচ্ছে নিউট্রন। পরমাণু এই 3টি কণিকা নিয়ে গঠন হয়। তো এছাড়াও পরবর্তীতে বিজ্ঞানীরা আরো কিছু এই পরমাণুর ভিতরে কণিকা পেয়েছে। তো এগুলো বিষয়ে এত দূর যাব না আমরা। তো মূলত এই 3টা নিয়ে আমরাই দেখব যে এগুলো কিভাবে থাকে। তো এর আগে আমরা একটা গল্প বলেছিলাম, বিজ্ঞানী আহ, একটা কি বলে, সরি, পণ্ডিত, পণ্ডিত, জার্মানি, সরি, ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোর, যার একটি অলৌকিক স্বপ্নের একটি ঘটনা বলেছিলাম। তিনি দেখেছিলেন যে একটি জ্বলন্ত গ্যাসের সূর্য, তার উপর তিনি বসে আছে, আর এই গ্যাসের চারপাশ দিয়ে গ্রহ যেগুলো আছেন, গ্রহগুলা ছুটাছুটি করছে আর কি। তাকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে ছুটাছুটি করছে। কিছুক্ষণ পরে দেখা যায় যে কি হয়, এই জ্বলন্ত যে গ্যাসের যে, যার উপর বিজ্ঞানী বসেছিল, সেটা আস্তে আস্তে নিভে যায়, এবং এই ছুটাছুটি করা যে গ্রহগুলো, সেই গ্রহগুলো আস্তে আস্তে আহ, নিশ্চল হয়ে যায়, চলন্ত অবস্থা থেকে নিশ্চল অবস্থায় হয়ে যায়। আর এই যে গ্রহগুলো এর চারপাশ দিয়ে প্রদক্ষিণ করছিল, সে সময় একটা সূক্ষ্ম একটা
সুতা বা কিছু দিয়ে মনে হচ্ছিল আবদ্ধ হয়েছিল, যার ফলে একটি কক্ষর মানে এই একটি কক্ষপথের যে হচ্ছে গ্রহগুলো অন্য কক্ষপথে যেতে পারছিল না। ঠিক আছে, এমন একটা স্বপ্ন দেখার পরে তার স্বপ্ন হঠাৎ করে ভেঙে যায়। আসলে তিনি অনেকদিন ধরে এগুলো নিয়ে গবেষণা করছিলেন। উম, অনেক সময় ব্যয় করছেন এর পিছনে, আসলে পরমাণুর গঠনটা কেমন, অ্যাটমের গঠনটা কেমন। তো তারই ধারাবাহিকতায় দেখা যায় হয়তো স্বপ্নটা তিনি দেখেছেন এবং তখন তিনি বুঝতে পারেন যে এটাই হচ্ছে অ্যাটমের গঠন হবে। তো আমরা দেখি আসলে অ্যাটমের গঠনটা কি। তো প্রথমে হচ্ছে আমাদের যে ইলেকট্রনটা আসলে মূলত নেগেটিভ চার্জ বহন করে। ঠিক আছে, নেগেটিভ চার্জ বহন করে। প্রোটন যেটা সেটা হচ্ছে পজিটিভ চার্জ বহন করে, আর নিউটন কোনো চার্জ বহন করে না। ঠিক আছে, নিউটন কোনো চার্জ বহন করে না, এটা মনে রাখতে হবে। এখন যে ইলেকট্রনটা, আমরা বিদ্যুতের সংজ্ঞায় পড়তে গেলে কি জানি আমরা, যে বিদ্যুৎ কাকে বলে, যে পরিবাহীর মধ্যে দিয়ে বা কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট দিকে ইলেকট্রন প্রবাহের হারকে বিদ্যুৎ বা কারেন্ট বলে। ঠিক আছে, তো এখন এই যে প্রোটন, একটা অ্যাটমের দুইটা অংশ থাকে, একটা নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসটা এই যে কেন্দ্রে যে অংশটা থাকে এটাকে বলে নিউক্লিয়াস। ঠিক আছে, একটা অ্যাটমের যে কেন্দ্রে যে অবস্থান করে সেটাকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের দুইটা অংশ থাকে। নিউক্লিয়াসের মধ্যে থাকে একটি হচ্ছে প্রোটন, ঠিক আছে, আরেকটি থাকে নিউট্রন। এই দুই ধরনের আহ, আহ, কণিকা থাকে, একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে, এই দুইটা কণিকা থাকে, এটাকে বলে নিউক্লিয়াস। আরেকটি হচ্ছে নিউক্লিয়াসের বহির্ভূত যে অংশ, মানে অর্থাৎ এই কক্ষপথে যারা অবস্থান করে, কক্ষপথে অবস্থান করে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন যেগুলো নেগেটিভ চার্জ বহন করে। তো কি হলো, প্রথমে নিউক্লিয়াসে থাকলো হচ্ছে প্রোটন এবং নিউট্রন, যার একটি পজিটিভ চার্জ বহন করছে, যার একটি কোনো চার্জ বহন করছে না। আর যে নিউক্লিয়াসের বহির্ভূত যে অংশ, সেই অংশের ভিতরে কি কারা স্থান অবস্থান করছে, সেগুলো হচ্ছে ইলেকট্রন, যা নেগেটিভ চার্জ বহন করছে। আর ইলেকট্রন সাধারণত হালকা থাকে এবং এই নিউক্লিয়াসের মধ্যে থাকে না, যার ফলে কি হয়, এটায় কোনো মাধ্যম দিয়ে চাপ দিলে, অর্থাৎ ভোল্টেজের মাধ্যম দিয়ে যদি চাপ দেওয়া হয়, ভোল্টেজই তো এক প্রকার চাপ। ঠিক আছে, যার ফলে কি হয়, এই কক্ষপথ থেকে আসলে সর্বশেষের কক্ষপথে যারা থাকে দেখা যায় তারা একদম নিউক্লিয়াসের সাথে আলগা ভাবে থাকে, যার ফলে চাপ দেওয়ার ফলে এ কি করবে, ছুটা শুরু করবে, তাই না? তো এরকম পরমাণু অনেকগুলো আছে। এক একটা পদার্থের ভিতরে এরকম ক্ষুদ্র পরমাণুর সংখ্যা অনেক থাকে, যার গুণে আসলে শেষ করা যাবে না। যখনই চাপ দেওয়া হয় তখন এক একটা এই ইলেকট্রনগুলো এইখান থেকে ছুটে আরেকটা ইলেকট্রনে যেতে থাকে। ঠিক আছে, আরেকটা যেতে থাকে, এর পাশেরটা আবার আরেকটায় যায়। এভাবে কি হয়, এই সবগুলো ইলেকট্রন একদিকে প্রবাহ শুরু করে। তখন কি, সেটাকে বলে হচ্ছে কারেন্ট, বা কারেন্ট ফ্লো বা বিদ্যুৎ প্রবাহ। তো এইভাবে মূলত বিদ্যুৎ প্রবাহ হয়। তো এখন আমরা যেটা জানার বিষয় সেটা হচ্ছে এটা নেগেটিভ চার্জ বহন করে। ইলেকট্রনের প্রবাহের হারকেই কিন্তু বিদ্যুৎ আমরা বলছি বা কারেন্ট বলছি যেটা। এখন আমরা জানবো হচ্ছে কি কি জানলাম। একটা হচ্ছে নিউক্লিয়াস, সরি, পরমাণুতে কি কি থাকে। পরমাণুতে তিনটি কণিকা থাকে, একটি ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। প্রোটন এবং নিউট্রনটা হচ্ছে আহ, আবার অ্যাটমের দুইটি অংশ থাকে। অ্যাটমের অংশ কয়টি? অ্যাটমের অংশ, অ্যাটম বা পরমাণু, পরমাণুর দুইটি অংশ, দুইটি অংশ। একটি হচ্ছে নিউক্লিয়াস, আরেকটি হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত। ঠিক আছে, তো এই একটা, এই দুই, তো তিনটি অংশ থাকে।
এবং অ্যাটেমকে দুই ভাগে, অ্যাটেমের যে দুটি অংশ থাকে, একটা নিউক্লিয়াস আর একটি নিউক্লিয়াস বহির্ভূত। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে সেগুলো থাকে হচ্ছে ইলেকট্রন। এখন এক একটি কক্ষপথে এক এক রকমের ইলেকট্রন থাকে। দেখা যায় তা একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বা নির্দিষ্ট নিয়ম সূত্র মেনে এই ইলেকট্রনগুলো অবস্থান করে, ঠিক আছে? দেখা যাচ্ছে এখানে দুইটা, এখানে পাঁচটা, এরকম না, নির্দিষ্ট এরও একটা নিয়ম আছে, যা গাণিতিক সূত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপাতত এইটুকু জানো তোমরা যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটি অংশ, এর মাঝখানে অ্যাটম দুটি অংশ নিয়ে গঠিত হয়, একটি নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াস বহির্ভূত। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বহির্ভূত অংশে থাকে ইলেকট্রন, যাকে চাপ দিলে এক ইলেকট্রন থেকে আরেক ইলেকট্রনে পাস হয়। এইভাবে একদিকে প্রবাহকেই কিন্তু আমরা ইলেকট্রিসিটি বলছি। তাহলে কারেন্টের বিষয়টা আমরা আসলে মূলত বুঝতে পেরেছি। এখন আমরা জানবো হচ্ছে এই যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট একটা অবস্থানে, নির্দিষ্ট একটা সূত্র মেনে কিন্তু এক একটা কক্ষপথে থাকে। অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটা থাকলো, তার কক্ষপথে তারপরে চারটা বা আটটা, কয়টা থাকবে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তো আমরা সেই নিয়মটা এখন দেখব। তো ইলেকট্রন যে নিয়মটা মেনে চলে সেটা হচ্ছে 2n² এই সূত্রের উপরে, ঠিক আছে? 2n², অর্থাৎ এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, ঠিক আছে? যদি প্রথম কক্ষপথ হয়, প্রথম কক্ষপথ, সেক্ষেত্রে 2 গুণন 2 গুণন প্রথম কক্ষপথ, যেহেতু এন হচ্ছে কক্ষপথ সংখ্যা নাম্বার, তো এন হচ্ছে যেহেতু প্রথমের জন্য 1 স্কোয়ার, তাহলে কত আসে? 1কে স্কোয়ার, 2 গুণন 1কে স্কোয়ার করলে 1ই আসে, 2 1কে 2। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে 2টি। তো এই একটা নিউক্লিয়াস আমরা আঁকালাম, এটা নিউক্লিয়াস ধরলাম, এই হচ্ছে প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে কয়টি? 2টি। ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখব যে দ্বিতীয় কক্ষপথে, এটা হচ্ছে মূল সূত্র। তাহলে দ্বিতীয় কক্ষপথে থাকবে 2 গুণন এন, এন হচ্ছে কক্ষপথ নাম্বার। তো দ্বিতীয় কক্ষপথের জন্য 2, আর স্কোয়ারের জন্য এই স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2 গুণন 2-এর উপর স্কোয়ার হলে কত হয়? অর্থাৎ 2-এর পর স্কোয়ার মানে কি 2 দুইটা, 2 গুণন 2, তার মানে 2 দুগুণ 4। তো 4 4 দুগুণ 8, তার মানে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে 8টি। 1 2 3 4 5 6 7 8। তো এইভাবে তৃতীয় কক্ষপথের জন্য আবার করা যাবে। তৃতীয় কক্ষপথে, তো তৃতীয় জন্য আগে তো 2 থাকবে, তারপর গুণন কক্ষপথ নম্বর হচ্ছে এন তৃতীয়, তাহলে 3 স্কোয়ার। তাহলে 2 গুণন 3কে স্কোয়ার করলে কত আসে? 3, অর্থাৎ 3 হচ্ছে 3 গুণন 3, 3 3কে 9, তার মানে হচ্ছে 9 দুগুণ 18। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো এখন আমরা দেখব তামা বা কপারের হচ্ছে অ্যাটমের গঠন। অ্যাটমের আসলে মূলত গঠন এইভাবে হয়, এটাই আমরা হচ্ছে পরীক্ষায় আসলে সুন্দরভাবে সাজিয়ে লিখবো, দেখা যাবে। এরপরে কয়েকটি তথ্য আছে, সেই তথ্যগুলো হচ্ছে আমি তোমাদেরকে বলি। সেটা প্রথমত, ইলেকট্রন নিউক্লিয়াসে বহির্ভূত হওয়ায়, এবং ইলেকট্রন সাধারণত নিউক্লিয়াস থেকে অনেক ওজনে হালকা, যার ফলে চাপ দেওয়ার ফলে নিউক্লিয়াসে এখানে কোনো কিছু ইলেকট্রনগুলো মূলত হচ্ছে মুভ করে আর কি, ঠিক আছে? অ্যাটমের তুলনায় নিউক্লিয়াস অনেক ক্ষুদ্রতর। অ্যাটমের ভিতরে তো আমরা বলছি টোটাল, তো এই যে নিউক্লিয়াসে কি কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে আসলে প্রোটন এবং নিউট্রন দুইটা মিলে কিন্তু বড় একটা অংশ হয়, আর ইলেকট্রন তো আসলে ছোট ছোট অংশ। এখন পারমাণবিক ওজন আমরা জানি, অনেকে জানি, পারমাণবিক ওজন সমান আমরা জানি যে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা।
অর্থাৎ একটা পরমাণুতে কতগুলো প্রোটন আছে এবং কতগুলো নিউট্রন আছে। প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক ওজন, ঠিক আছে। আর পারমাণবিক সংখ্যা সমান কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন, একটি ইলেকট্রনের প্রোটন বা ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ পারমাণবিকে একটি ইলেকট্রনে একটি পরমাণুতে কি কি থাকে, এই পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা, অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের যে সংখ্যা সেটা হচ্ছে সমান থাকে। আমরা তো সবাই জানি প্রোটন পজিটিভ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তো ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা সমান থাকে। এখানে যদি ইলেকট্রন সংখ্যা 5টি থাকে তো প্রোটন সংখ্যাও কিন্তু 5টি থাকবে। তো এটাকে এই জন্য বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এই তো, এখন শুধু সরাসরি আমরা এই তামার অ্যাটমের গঠনটা দেখলে পরে মোটামুটি বুঝতে পারবো। তামা এবং অ্যালুমিনিয়াম এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে, দুইটার ভেতরে একটা আসবে, ঠিক আছে। আমি শুধু তামারটা দেখিয়ে দেবো, তোমরা অ্যালুমিনিয়ামটা নিজেরাই করতে পারবা। তো যাই, প্রথমে আমরা সবাই জানি যে অথবা কখনো প্রশ্নে দেওয়া থাকতে পারে যে অ্যালুমিনিয়াম বা তামার হচ্ছে পারমাণবিক সংখ্যা অথবা পারমাণবিক ওজন, কোনো একটা দেওয়া থাকতে পারে। কিন্তু আমাদের আসলে মুখস্থ করে নেওয়াটাই ভালো, কারণ পরীক্ষায় নাও দেওয়া থাকতে পারে, সরাসরি লেখা থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে যে তামার বা কপারের পারমাণবিক অ্যাটমের গঠনটা লেখো। তো আমরা সবাই জানি তামার পারমাণবিক সংখ্যা সংখ্যা কত? তামার পারমাণবিক সংখ্যা কত? আমরা সবাই জানি তামার পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে 29। অর্থাৎ যেহেতু ওই সূত্র অনুসারে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা সমান বিগ সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা ইকুয়াল নিউটন সংখ্যা, সরি ইলেকট্রন সংখ্যা। তো বিষয় হচ্ছে কি, এই তিনটা একই জিনিস। তার মানে কি আমরা এখান থেকে জেনে ফেললাম যে ইলেকট্রন তামার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29টা। তো এখন আমরা কি করব? এখন আমাদের হচ্ছে করণীয় যে এর ইলেকট্রন সংখ্যাগুলো, ইলেকট্রন বিন্যাস যেটা সেটা আমরা করব। দেখা যাচ্ছে আমরা 2n² এর যে সূত্র আছে সেই সূত্র অনুসারে আমরা এখানে বসাবো। একদম সহজ, খুব সহজ। যে প্রথম কক্ষপথে আমরা একটা কাজ করি, এখানে একটা তামার গঠন আঁকাই। যে প্রথমে নিউক্লিয়াস থেকে, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন সমান কত, নিউট্রন সমান কত, এটাও কিন্তু আমরা বের করে নিতে পারবো, সেটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আমরা ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা তো আমরা আগে জানি যে 29, যেহেতু প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান 29, নিউট্রন ইলেকট্রন সংখ্যা সমান, সরি। আর নিউট্রন সংখ্যাটা আমি পরে দেখাচ্ছি, আপাতত আগে এটা দেখে নিই। এই প্রথম কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথ, আচ্ছা কক্ষপথগুলো পরে আঁকাই। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2n²। এই সূত্র যদি ফেলি, 2n হচ্ছে প্রথম কক্ষপথ, 1² সমান 2 গুণন 1 সমান কত আসে? 2 1 2। প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন। তো প্রথম কক্ষপথ যেটা এটা সরি, এটা প্রথম কক্ষপথ, এখানে থাকবে হচ্ছে 2টা, 1টা 2টা। ওকে, আঁকানোটা একটু ঘিজিমিজি হয়ে গেল। আচ্ছা, এবার দ্বিতীয় কক্ষপথ।
ওই সূত্র অনুসারে দ্বিতীয় কক্ষপথে হবে হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2n² ইকুয়াল টু 2 × 2² সমান কত আসে? আমরা আগে দেখেছিলাম এটা 8। তো 8টা হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 আর 2 হলো 10টা। আমাদের টোটাল 29-এর মধ্যে হতে হবে, ঠিক আছে? এবার তৃতীয় কক্ষপথটা আঁকাই নি। তৃতীয় কক্ষপথে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2n² ইকুয়াল টু 2 × 3² ইকুয়াল টু নিচে একটু এখানে দিয়ে দিই 2 × 3² হলে হচ্ছে 9। সুতরাং 9 × 2 = 18। তাহলে তৃতীয় কক্ষপথে হবে ইলেকট্রন সংখ্যা 18টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আমি এভাবে দিলাম, তোমরা একটু সাজিয়ে দিবা আর কি। তো 18টা। তো টোটাল আমাদের দাঁড়ালো কত? টোটাল হচ্ছে এখন বেশি যাওয়া যাবে না, ঠিক আছে? তো আমরা হিসাব করি একটু, আরেকবার কি নিতে পারবো। প্রথমত হচ্ছে 2 যোগ, তারপরে আছে হচ্ছে আমাদের 10, না সরি 8 যোগ তৃতীয় কক্ষপথে আছে 18। তাহলে হচ্ছে 2 আর 8 10, 10 আর 18 28। 28 হচ্ছে। আর আমাদের ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ নিতে হবে 29টা। তো যেহেতু 29টা নিব, তো আমাদের দিকে আরেকবার যদি আমরা চতুর্থ কক্ষপথ নিতে যাই তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো আমার এক্সট্রা বাঁচে কত? এক্সট্রা বাঁচে হচ্ছে একটা। তো এই একটা হচ্ছে চতুর্থ কক্ষপথে। চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 1টি। ওকে, যেহেতু একটাই বাঁচে, মানে মূল সম্পূর্ণ ইলেকট্রন ছিল 29টা, 29 থেকে এগুলো নেওয়া হয়ে গেছে। তাহলে টোটাল আমাদের মাইনাস 29টা ছিল, মোট ছিল 29টা। তো 29টা থেকে 2টা নিচ্ছি, 8টা নিচ্ছি, 18টা নিচ্ছি। তাহলে থাক 28 হলো। 28 হলো, তাহলে 29। তাহলে বাঁচলো কত? একটা। সে একটা হবে লাস্টে। এখন এই যে একটা ইলেকট্রন যে শেষ কক্ষপথে আসে, তার মানে এটা হচ্ছে ভালো পরিবাহী। কিভাবে বুঝবো? যত কম ইলেকট্রন, অর্থাৎ আমরা ইলেকট্রন তত্ত্ব অনুসারে কিন্তু এগুলো তো দেখানো হয়নি, সরি, পরের ক্লাসে দেখাবো। যে একটা ইলেকট্রন আছে, এটাকে মূলত ভ্যালেন্স ইলেকট্রন বলে, ঠিক আছে? শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যত শেষ কক্ষপথে কম থাকবে, পরিবাহীটা তত ভালো হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আরেকটা বিষয় কি জানো? ও হ্যাঁ, সরি, এই যে নিউটন সংখ্যাটা আমরা কিভাবে বের করব? এখানে প্রোটন সংখ্যা 29 আর ইলেকট্রন সংখ্যা 29। কিভাবে জানলাম? যে আমরা জানি পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান নিউটন সংখ্যা। তো যেহেতু আমরা পারমাণবিক সংখ্যা জানি, তো প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা আমরা জেনে গেলাম, যেহেতু সমান, অর্থাৎ প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যাও 29। তো নিউটন সংখ্যাটা আমরা জানি। পারমাণবিক সংখ্যা ওজন সমান কি হচ্ছে প্রোটন নিউটন সংখ্যায় লিখলাম নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তো আমরা পারমাণবিক ওজন যেটা আমরা সবাই জানি, আমার পারমাণবিক ওজন হচ্ছে 64 ইকুয়াল নিউটন সংখ্যা তো আমরা জানি না, n রাখলাম, প্লাস প্রোটন হচ্ছে কত? 29। তো সুতরাং n ইকুয়াল টু লেখা যায় 64 মাইনাস 29 ইকুয়াল টু 35। সুতরাং এখানে নিউটন সংখ্যা হচ্ছে 35। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। কোনো বিষয় থাকলে কমেন্টে জানাবা। আর এ বিষয়ে পরীক্ষার যদি এতটুকু আসে, তো এতটুকু লিখে দিলে হবে। 8 মার্কসের প্রশ্ন। এখন আমি প্রথম থেকে এই ক্লাসগুলো একটু রিভিউ করি, একদম শুরু থেকে। জাস্ট 2 মিনিটে দেখাই দিব, বেশি সময় লাগবে না। তোমরা একটু দেখো যাতে একটু মনে পড়ে। প্রথমে আমরা শিখেছিলাম ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ কি। বিদ্যুৎ
তারপরে বিদ্যুৎ নিয়ে একটি গল্পটাও জানা হয়েছে। বিদ্যুতের প্রয়োগফল, বিদ্যুতের প্রকারভেদ, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। বিদ্যুৎ কি? বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, এবং আলো, তাপ, গতি, শক্তি ইত্যাদি বিভিন্ন কিছু উৎপন্ন করে অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। তারপরে আমরা জানলাম হচ্ছে বিদ্যুতের প্রবাহের ফল। বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি ইফেক্ট হয়, তাপীয় ফল, তারপরে চুম্বকীয় ফল, রাসায়নিক ফল, এটা আমরা জানলাম। বিদ্যুতের প্রকারভেদ, বিদ্যুৎকে দুই ভাগে ভাগ করা যায়। একটা স্থির বিদ্যুৎ, যে বিদ্যুৎ স্থানেই উৎপন্ন হয়, অর্থাৎ ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ সৃষ্টি হয় সেটাই স্থির বিদ্যুৎ। এই বিদ্যুৎ হচ্ছে আসলে কখনো চলমান হয় না, স্থির থাকে, যেখানে উৎপন্ন হয় উৎপন্ন স্থলেই থেকে যায়, এই জন্যই এটাকে স্থির বিদ্যুৎ বলে বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। মূলত এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, কাজ হচ্ছে চলক বিদ্যুৎ নিয়ে বা কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটিকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে একমুখী প্রবাহ, যেটাকে ডাইরেক্ট কারেন্ট, উদাহরণস্বরূপ ব্যাটারি দেওয়া যায়, এবং পর্যায়বৃত্ত বা এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। এটা আমরা সাধারণত বাসাবাড়িতে যে কারেন্ট ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এসি বা অল্টারনেটিভ কারেন্ট। ঠিক আছে, বাসাবাড়িতে এসি কারেন্টেরই 220 ভোল্ট ব্যবহার করা হয়। তারপরে এখানে বিদ্যুতের কিছু সংজ্ঞা দেওয়া আছে, আমরা আগের ক্লাসে দেখেছি, আর এটা বোঝাতে চাই না। তারপর একমুখী প্রবাহ কি? যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে কারেন্টের মান 1, 2, 3, 4, ঠিক আছে, বিভিন্ন মান আছে, এবং এখানে সময় দেওয়া হয়েছে যে 1 সেকেন্ড পর, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক আছে। তো এই হচ্ছে সময়। তো দেখা যাচ্ছে 1 সেকেন্ড পার হলো এই কারেন্টের মান কিন্তু 2 আছে, তারপর আর 1 সেকেন্ড পার হলো এই কারেন্টের মান 2 আছে, ঠিক আছে। 3 সেকেন্ড পার হলো, সময়ের সাথে কারেন্টের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিন্তু কারেন্টের আবার দিকও পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ একই দিকে প্রবাহ হচ্ছে, যার কারণে আমরা বলতেছি যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না, তাকে একমুখী কারেন্ট বলে বা ডাইরেক্ট কারেন্ট বলে। এবং আরেকটা আছে পরিবর্তী প্রবাহ বা এসি বা অল্টারনেটিভ কারেন্ট। যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে এসি কারেন্ট বলে। যেমন এখানে একটি মান দেওয়া হয়েছে 0, এখানে -1, -2, -3, এবং উপরের দিকে 1, 2, 3 করে লেবেল করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে সময় দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, দেখা যাচ্ছে 0 থেকে শুরু করে প্রথমে পর্যায়বৃত্ত, বৃত্ত আকারে, বৃত্ত হাফ সাইকেল পজিটিভ যায়, হাফ সাইকেল নেগেটিভ। সম্পূর্ণ বৃত্ত হতে গেলে এরকম হতে হয়, এরকম হতে হয়, তাহলে বৃত্ত হয়। তো এই বৃত্তর হাফ সাইকেল পজিটিভ, এবং এই যে প্রথমে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ প্রথমে মানের কিন্তু পরিবর্তন হচ্ছে, কখনো 1, কখনো 2, কখনো 3, আবার 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে দেখা যাচ্ছে -1, -2, -3, এভাবে পরিবর্তন হচ্ছে, কিন্তু মানের বিভিন্ন মানের পরিবর্তন হচ্ছে, এবং কারেন্টের দিকও কিন্তু পরিবর্তন হচ্ছে, যার ফলে বলা হচ্ছে যে কারেন্টের মান ও দিক পরিবর্তন হয় তাকে বলা হয় এসি বা অল্টারনেটিভ কারেন্ট। এরপরে আমরা দেখেছিলাম হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স একটি চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছিল এখানে, যেখানে হচ্ছে একটি ব্যক্তি বিদ্যুৎকে চাপ দিচ্ছে, একটা পাইপের মধ্যে চাপ দিচ্ছে, এই চাপটাকে আমরা বলেছিলাম ভোল্টেজ, আর এই চাপের ফলে কিছু কারেন্ট প্রবাহ হচ্ছে, পানি প্রবাহ হচ্ছে, এই প্রবাহটাকে বলছিলাম, একদিকে যেহেতু প্রবাহ হচ্ছে এই প্রবাহকে বলছিলাম আমরা কারেন্ট, এবং এই পানি যে প্রবাহ পথে যে বাধা ছিল সেই বাধাটাকে আমরা বলেছিলাম রেজিস্ট্যান্স। অর্থাৎ কারেন্ট প্রবাহের যে বাধা বা বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহ, কারেন্টটা আসলে মূলত ইলেকট্রন প্রবাহের যে বাধা, সেটাকে রেজিস্ট্যান্স বলছে। ইলেকট্রন প্রবাহের জন্য যে চাপটা দেওয়া হচ্ছে সেটাকে ভোল্টেজ বলছে, এবং ইলেকট্রন প্রবাহকে মূলত আমরা কারেন্ট বলতেছি। তো এগুলোর সংজ্ঞা আমরা পড়েছিলাম। পদার্থের মধ্যেকার মুক্ত ইলেকট্রন, আজকে কিন্তু আমরা মুক্ত ইলেকট্রন বিষয়টা আমরা জানলাম, যে এই যে পদার্থের আমরা যে অ্যাটমের গঠন আঁকালাম, শেষ কক্ষপথে একটি কিন্তু ইলেকট্রন ছিল, এটাকেই মূলত মুক্ত ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। এটাকেই কিন্তু মূলত চাপ দিলে এই ইলেকট্রনটা ছুটে আর একটা পাশে অ্যাটেমে গিয়ে বসবে, পাশেরটা আবার চাপ লেগে আবার আর একটার উপরে বসবে, এরকম করে একদিকে প্রবাহ শুরু হবে, ঠিক আছে। তো পদার্থের মধ্যেকার মুক্ত ইলেকট্রন একটি নির্দিষ্ট দিকে প্রবাহ হওয়ার হারকেই কারেন্ট বলে। এর একক এবং প্রতীক আমরা জানি, এগুলো আগেই দেখে নিয়েছি, আর বলবো না বিশেষ করে। তারপর দ্বিতীয় ক্লাসে আমরা বেসিক ইলেকট্রিসিটির পাওয়ার কনভার্সন, 10-এর পাওয়ার এবং মূল কনভার্সন ফ্যাক্টর, মূল এককে, তারপর নিলস বোরসের অলৌকিক ঘটনা, অ্যাটমের গঠন প্রণালী, এগুলো জানলাম, ঠিক আছে। তো আশা করি ক্লাস সম্পর্কে
কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা। এরপরে আমরা বেসিক ইলেকট্রিসিটি ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর দ্বিতীয় অধ্যায়ে যাব। তো আজকের জন্য এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।